বাঘ ছিল, ও উল্টে মামার উপরে জাম করে পড়ে, সোজা ঘাড়ে আছে ওর টার্গেট। একটা মনে একদম লাফ দিয়ে হেঁতাল জঙ্গলের মধ্যে ঢুকে গেল। বাবা, তবুও আমরা সাহস করে তার পেছনে ছুটলাম। মাল করা মানে মন্ত্র দিয়ে বাঘকে বশ করা। এই যে আমার ছোট মামাকে যে বাঘে নিল আমার কাছ থেকে, ছোট মামা নিজেই ওই মন্ত্র ব্যবহার করতেন, জানতেন তিনি। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। আমি যে জায়গাতে বসে রয়েছি এখান থেকে খুব কাছেই সুন্দরবনের জঙ্গল, রয়্যাল বেঙ্গল টাইগারের বসবাস। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, ওনার মামার উপরে একটা ভয়ঙ্কর বাঘের আক্রমণের ঘটনা ঘটেছিল এবং উনিও পাশে ছিলেন। তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল ওনার মুখ থেকে আমরা সরাসরি জেনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম গিতেন্দ্রনাথ মৃধা। যে ঘটনার কথা আমরা শুনেছি, আপনি মামার সঙ্গে জঙ্গলে গেছিলেন, মামার উপরে বাঘ ঝাঁপিয়ে পড়ে এবং আপনিও বাঘের খুব কাছাকাছি ছিলেন, কিন্তু আপনি সে যাত্রায় প্রাণে বেঁচে যান। তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল যদি একটু শুরু থেকে বলেন। সুন্দরবন জঙ্গলে আমাদের জীবিকা সেইটাই, মাছ কাঁকড়া ধরার জন্য আমাদের জঙ্গলে যেতে হয় এবং যেতে হতো। সেই দিন গিয়েছিলাম দুপুরবেলা, উনুনে রান্না করতে হয় নৌকার উপরে, জ্বালানি কাঠ নেওয়ার জন্য, একটু জ্বালানি কাঠের জন্য জঙ্গলে উঠেছিলাম। তা শুকনো কাঠ তো সব গাছগুলো তার একসঙ্গে শুকায় না, তার জন্য শুকনো কাঠ খুঁজতে হয়। আর শুকনো কাঠ খুঁজছি, আমরা তিনজন ছিলাম, দুজন জঙ্গলে উঠে ওই কাঠ খুঁজছিলাম, আরেকজন নৌকাতেই ছিল। মানে মামা আর আপনি জঙ্গলে উঠেছেন? হ্যাঁ, আমি আর মামা দুজন জঙ্গলে উঠে আমরা ওই কাঠ কাটছিলাম, শুকনো কাঠ। একদম আমাদের সাইডে বাঘ ছিল, ও উল্টে মামার উপরে জাম করে পড়ে, একেবারে এক হাত ডিস্টেন্সের মধ্যে আমাদের একদম গায়ে দুজন মামার উপরেই লাফতে পড়লো। আমাকে টার্গেট করেনি, মামার উপরেই টার্গেট করে মামাকেই লাফতে পড়ে একদম সোজা ঘাড়ে আছে ওর টার্গেট। একটা মনে একদম লাফ দিয়ে হেঁতাল জঙ্গলের মধ্যে ঢুকে গেল। বাবা, তবুও আমরা সাহস করে তার পেছনে ছুটলাম। মানে আপনি একা না, নৌকোয় যিনি ছিলেন উনিও এলেন? নৌকোয় যিনি ছিল উনি এলেন। দুজন মাত্র বাঘের পিছনে ছুটছেন? হ্যাঁ, তখন নিজের আত্মীয় নিজের মামাকে নিয়ে যাচ্ছে বাঘে। বাবা, এইবারে ছুটে হাঁকাহাঁকি করে যেতে মামাকে বাঘ ছেড়ে দিয়ে, বাঘও মানুষের ভয় পায়, আবার মানুষে বাঘের ভয় পায়। তা বাঘ ছেড়ে দিয়ে ওই সামনে যেয়ে ঝাঁপিয়ে হাতা গেড়ে বসে আছে। অলরেডি ডেট হয়ে গেছে, মামা তখন অলরেডি ডেট হয়ে গেছে। হ্যাঁ, তারপর হাঁকাহাঁকি করতে করতে লাঠি ছোটা ভয় দেখিয়ে আস্তে আস্তে টেনে টেনে এনে নৌকোয় এনে বাঘ আমাদের উপর আর দ্বিতীয় কোনো হামলাই করেনি। তো যখন লাশ ফিরিয়ে নিয়ে আনলাম তখন বাঘের তো আরো রুদ্রমূর্তি হলেও বাঘ আমাদের দুজনের উপর যদি হামলা করতো তা আমাদের কিছু করারও ছিল না, কিন্তু বাঘ আমাদের উপরে আর কোনো দ্বিতীয় কোনো হামলা করেনি। মামাকে ছাড়িয়ে নৌকোপুরে বাড়ি এনেছিলাম। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের চরিত্র টার্গেট। যদি 10 জন লোক দাঁড়িয়ে আছে, তার পেছনের লোককে টার্গেট করেছে, সেই 10 জনের উপর দিয়ে ঝাঁপিয়ে দিয়ে সেই পেছনের তাকেই টার্গেট করে। সামনে ওর নজর নেই, না, কারোর দিকে কোনো নজর নেই। এখন যেভাবে বাঘটা ঝাঁপিয়ে পড়লো সেভাবে দেখলাম, আমি আগেই বাঘের মুখ দিয়ে আগে গেছি আমি, কিন্তু বাঘ আমাকে কিছু বলেনি। মানে ও আগে থেকে ওখানে টার্গেট করে আমার ধারণা, আমরা যখন আসছিলাম নৌকো বেয়ে তখন ও হয়তো আসছিল, হয়তো আমাদের দেখে ওখানে ও টার্গেট করে বসেছিল। আর আমরাও সেখানে উঠে গেছি। কোনো সারা শব্দ আভাস বা কোনো কিছুই না, কোনো আগের থেকে বোঝা যায় না। আগের থেকে কোনো কিছু বোঝা যায় না। এই সুন্দরবন জঙ্গলের নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, সারাদিন আপনি জঙ্গলে ঘুরলেন, সারাদিন আপনি জঙ্গলে পায়ে হেঁটে ঘুরলেন, কিছু হয়নি, কিন্তু
ঘুরতে ঘুরতে ফিরে এসে নৌকাতে ওঠার মুহূর্তকাল কি হবে সেটা বলা মুশকিল। মানে সারাটা মুহূর্ত সতর্ক থাকতে হবে। সতর্ক থাকেও কিছু করা যায় না, ওর সামনে জানা তো- যায় না, বোঝা যায় না, লড়া নিতে পারে ওর ওই ও, সমস্ত শরীরটা। মানে জঙ্গলে পুরো মিশিয়ে হ্যাঁ গিয়ে হ্যাঁ, একদম লুকিয়ে মিশে, থাকতে পারে। হ্যাঁ লুকিয়ে থাকতে পারে। মাল করা মানে হ্যাঁ, মন্ত্রতন্ত্র মন্ত্র। দিয়ে বাঘকে বশ করা, হ্যাঁ, এই বিষয়টা আচ্ছা, কি যদি একটু বলেন? এই বিষয়টা কি বলবো, এই যে আমার ছোট মামাকে যে বাগে নিল আমার কাছ থেকে, হুম। ছোট মামা নিজেই ওই মন্ত্র ব্যবহার করতেন। জানতেন তিনি? হ্যাঁ, নিজে ব্যবহার করতেন, এবং মামার সঙ্গে তো একদিন জঙ্গল করেনি, অনেক দিন করেছি, কিন্তু বাঘ দেখা যাচ্ছে, জঙ্গলে গেছি, মধু কাটতে যাচ্ছি, দেখা যাচ্ছে বাঘ হেঁটে যাচ্ছে, কিন্তু বাঘের মতো বাঘ চলে যাচ্ছে, আমাদেরকে কিছু বলেনি। তাহলে সেদিন ভেবেছিলাম যে মন্ত্র কাজে দিয়েছে। কাজ হয়, কাজ দিয়েছে, আমরা নিজেরা। আর তো মধু কাটতে যাওয়া মানে তো একরকম বাঘ খোঁজা, বাঘ মানে খোঁজাই তো, সমস্ত জঙ্গলের গাছগুলো সব চেক করতে হয়, কোন হুম, গাছে চাক করে আছে সেটা তো বলা যাবে হুম, না। হুম। কিন্তু সেদিনকে যে কি হলো ভগবানই জানে। মাল করার কোনো ত্রুটি তার কোনো বিচ্যুতি? ত্রুটি, আমার তো মনে হয় ওইটাই। আপনি তো দেখেছেন, মানে মাল করার পদ্ধতিটা কিরকম? জঙ্গলে একটা গাছের নিচে ওখানে ওই মায়ের নাম করে একটু হাত দিয়ে, মাটিতে হাত দিয়ে গাছের পাতা ছিঁড়ে, একটা পাতার উপরে ছোট ছোট বড়ি তৈরি করে 2-3টে দেয়। পাতার উপরে বুড়ি? হ্যাঁ, মাটির ও গুলি, আচ্ছা আচ্ছা, মাটির। মাটির গুলি 2-3টে দিল, ও, দিয়ে ওখানেই কিছু কিছু মন্ত্র উচ্চারণ কিছু করে। মন্ত্র উচ্চারণ করে হুম, হুম, মায়ের নামে। হুম, হুম। তাতে করে এগুলো সাধনা, কিন্তু এই সাধনার ত্রুটি যেদিন হয় সেদিনকে এই বিধি বাম হয়ে যায়। আর একটা জিনিস শুনেছি, বাঘের গাল বন্ধ করার ওটা কি আলাদা আলাদা না, ওই মন্ত্র একই আছে? জিনিস, একই জিনিস। বাঘ বন্ধ থাকে, সাধনা, মন করো খাঁটি তবে ধরো মাটি। তা মন খাঁটি করে এখানে বসে আছে, এখানে বসে যদি ঠাকুরকে ডাকা হয়, ঠাকুর একদম কথা শোনে। হয়ে গেলে, জঙ্গলের ভিতরে ঢুকে আপনাদের তো কিছু সাধারণ নিয়ম কানুন মেনে চলতে হয়, হ্যাঁ সে তো হয়। যেমন হচ্ছে প্রাতকৃত্য করা বা এইগুলো। হ্যাঁ, অনেকগুলো নিয়ম কানুন আছে। যেমন জঙ্গলে যে আমাদের যে পায়খানা প্রস্রাব করতে হুম, হয়, হুম। এগুলো এগুলো মাটিতে পায়খানা প্রস্রাব করা হয় না। আচ্ছা, এগুলো গাছের ডাল ভেঙে ডালের উপরে পায়খানা প্রস্রাব এটা কর- এটা একটা করতে নিয়ম হয়। আছে। হ্যাঁ, এগুলো একটা নিয়ম, হুম, কিন্তু আচ্ছা। সব দিন সব মানুষ নিয়ম মেনে চলে না। তা আমার এটা নিজের ব্যক্তিগত কথা, হুম, সব মানুষ সব দিন নিয়ম মেনে চলে না, তার জন্য এই অ্যাক্সিডেন্ট গুলো হয়। আচ্ছা, নচেত ঠাকুর সবই রক্ষা করতে পারে, এটা আমার নিজের দিয়ে বলছি, আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। মামার নাম কি ছিল? কৃষ্ণপদ গায়েন। মামার বাড়ি তো আপনার একেবারে এই হ্যাঁ, বাড়ির কাছেই তো? হ্যাঁ, পাশাপাশি বাড়ি। আপনারা নিয়মিতভাবে আগে ওই হ্যাঁ, একই নৌকোতে যেতেন? আমরা নিয়মিত ভাবে মাছ, কাঁকড়া, কাঠ, মধু সব রকম সংগ্রহ করে, ওইটাই আমাদের জীবিকা। ও, ওইটাই আমাদের জীবিকা ছিল মেন। এখন আচ্ছা, যেমন মাছ কাঁকড়া ছাড়া কাঠ ফাট এইসব তো এখন ফরেস্ট লাইসেন্স দেয় না, হ্যাঁ, এবং সেই কাঠ না হলেও আমাদের জীবিকা হচ্ছে, কোনো অসুবিধা নেই। হুম, হুম, কিন্তু মাছ কাঁকড়াটা আমাদের মেন এখনো আছে। হুম, আচ্ছা, আচ্ছা। আর মধু সংগ্রহের তো কয়েকটা হ্যাঁ, মাস মাত্র। হ্যাঁ, যেহেতু 1 মাসের জন্য, হ্যাঁ, এপ্রিল মেতে হুম। একটু মধু মানে এই কালেকশন দেও সময় ওরা। প্রায় হ্যাঁ চৈত্রের মাঝামাঝি থেকে হ্যাঁ হ্যাঁ লাইসেন্স আবার দেওয়া শুরু হয়। হ্যাঁ, কামড় দিয়েছিল ঘাড়ে? আর একদম ঘাড়ে, এক কামড়েই ডেট হয়ে গেছে। ইস বাবা! খেতে পারিনি কিছুই। না, সঙ্গে, সঙ্গে আপনারা তো হ্যাঁ ধাওয়া হ্যাঁ, করেছেন। খেতে পারিনি। বাঘের আক্রমণের ঘটনাতে কি স্বাভাবিক নিয়মে শেষকৃত্য হয়, না শেষকৃত্যের অন্য নিয়ম-টিয়ম রয়েছে? না, শেষকৃত্য বলতে দন্তঘাতে যেমন চৌহূর্ত করেন না 4 দিনের জন্য, আচ্ছা, আচ্ছা। মানুষ মরলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মেয়েরা, হুম, ছেলেরা 13 দিনে শ্রাদ্ধ করে, হুম, হুম, মেয়েরা 4 দিনে চৌহূর্ত করে না, তা হুম। দন্তঘাতে মৃত্যু 4 দিনে। ও, ৪ দিনেই শ্রাদ্ধটা হয়েছিল। 4 দিনে শ্রাদ্ধ। তো ওই মামার ঘটনার পর থেকে আপনি জঙ্গলে যেতেন তারপরেও? তারপরেও যেতাম, জীবিকা, জীবিকা এখন বাধ্য আস্তে হয়ে আস্তে কিছু করার ছিল না, না, যেতেই হবে। হ্যাঁ যেতেই হবে। আস্তে আস্তে করে এখন কিছু হয়েছে, এখন আর জঙ্গলে যাই না। হুম, আর নিজের শরীরও পারে না, 75-76
প্রচুর বয়স হয়ে গেছে। এরপরেও যখন জঙ্গলে যেতেন তখন ওই মামার জায়গাতে কি অন্য কাউকে নিয়ে আবার যেতেন নাকি? হ্যাঁ, আমার জায়গাতে অন্য কারো নিয়ে যেতে হতো, দল ছাড়া তো এইসব কাজগুলো হয় না। আমরা ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।